দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর বিকাশ ও কথা বলার সমস্যা। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর সাবরিনা ফারা মৌরি, সহকারী অধ্যাপক, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতোয়াইল, ঢাকা। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, আমাদের জীবনযাপনের বিভিন্ন প্রক্রিয়ার কারণে বা আমাদের ব্যস্ততার কারণে যেভাবেই হোক শিশুদের মধ্যে কিন্তু এখন বিকাশজনিত বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এটার একটা আমাদের কারণ হতে পারে মা বাবারও এখন অনেক বেশি সচেতন। আবার এগুলি যে শনাক্ত করার যে চিকিৎসক বা যে টুলগুলো বা ইনস্টিটিউট, সেগুলোর সংখ্যাও এখন বেড়ে যাচ্ছে, কিন্তু কথা বলার সমস্যাও কিন্তু এখন আমরা অনেক বেশি দেখছি। এই সমস্যাগুলো কেন হচ্ছে, প্রতিকার কি, সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর সাবরিনা ফারা মৌরি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যে আসলে প্রথমে আমরা একটু জানতে চাইছি, আসলে বিকাশ তো আসলে অনেকেই বিষয়টা নিয়ে মা বাবারও উদ্বিগ্ন থাকেন। প্রায় সময় চিকিৎসকের কাছে যাচ্ছেন যে বাচ্চাটা তো জন্মের পর থেকে দেখা যাচ্ছে ঠিকমতো বসছে না, হাঁটছে না। এই যে তারতম্য বয়সের, তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন যে বসা, কথা বলা, দৌড়ানো এবং বিকাশের বিভিন্ন যে বিষয়গুলো, টুলসগুলো রয়েছে, এগুলি কীভাবে একজন মা বাবারা বুঝবেন যে না, আমার বাচ্চাটার বোধহয় কোনো সমস্যা রয়েছে, আমার একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কখন তারা উদ্বেগ উৎকণ্ঠিত হবে? আসলে ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন এবং এটা খুব কমন ব্যাপার। আমাদের কাছে যেসব শিশুদের নিয়ে মা বাবা আসেন তাদের মধ্যে একটি প্রধান সমস্যাই হচ্ছে বাচ্চা সময় উপযোগীভাবে বাড়ছে না বা এই যে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বাড়ছে না। তো সেক্ষেত্রে বিকাশকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা যেটা বলি মোটর ডেভেলপমেন্ট, মানে ওঠা, বসা, হাঁটা, চলা, দৌড়ানো। এছাড়া আছে স্পিচ, কথা বলা। এছাড়া বুদ্ধিও বিকাশের একটি পার্ট। হ্যাঁ, এছাড়া ঠিকমতো শোনা, ঠিকমতো দেখা, সবগুলো মিলিয়ে এবং সোশ্যালাইজেশন, সব কিছুই বিকাশের অংশ। তো খুব সংক্ষেপে যদি আমি বলি যে কখন মা বাবারা বুঝবেন যে তার বাচ্চা ঠিক আছে, আমি যেহেতু সময় কম, অনেক বেশি বড় করে বলা যাবে না। তো বাচ্চার হাঁটা চলা বসা যদি আমরা বলি, সাধারণত একটা বাচ্চার 3 থেকে 5 মাসে ঘাড় শক্ত হবে, বাচ্চা 6 থেকে 8 মাসে বসতে শিখবে এবং 1 বছরে দাঁড়াতে শিখবে। 1.5 বছরের আগে 15 মাসের দিকেই হাঁটা শুরু করবে এবং 1.5 বছরের মধ্যে মোটামুটি হাঁটতে পারবে। 2 বছরে অল্প অল্প দৌড়াতে পারবে, 2.5 বছরে ভালোই দৌড়াতে পারবে। এটা হচ্ছে নর্মাল। একটু 1 মাস 2 মাস ডেভিয়েশন হতে পারে, এটা নর্মাল। কিন্তু কোনো বাচ্চা যদি এমন হয় যে 8-9 মাস হয়ে গেছে, ঘাড় শক্ত হচ্ছে না, প্রায় 1.5 বছর 1.25 বছর হয়ে গেছে, দাঁড়াচ্ছে না, 2.5 বছরের উপরে হাঁটছে না, তখন তো অবশ্যই সেটা দেরি। হ্যাঁ, আর কথা বলার ক্ষেত্রে বাচ্চারা সাধারণত মানে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে, বাবা, দাদা, যেটা ঠিক অর্থবোধক না। বাবাকেই বাবা, দাদাকেই দাদা, তা না, এমনি জাস্ট মুখ দিয়ে কিছু শব্দ উচ্চারণ করে 6 মাস থেকে 7 মাসের দিকে, এবং একটি অর্থবোধক প্রথম শব্দ বলে 1 বছরের কাছাকাছি বয়সে, একটি বা দুইটি। 1 বছর সাধারণত 15 থেকে 18 মাসের মধ্যে প্রায় 10 থেকে 20টা তার শব্দ ভাণ্ডার হয়ে যায় এবং 2 বছরে সেই 2টা শব্দ মিলিয়ে একটা বাক্য বলতে পারে, ভাত খাবো, মা আসো, বাইরে যাব। তো যখন এইটুকু তার হবে না এবং 2.5 বছরে বা 3 বছরের দিকে আরেকটু লম্বা সেন্টেন্স বলতে পারে। তো আমাদের কাছে বাচ্চারা সাধারণত আসে 2 বছরের পরে, যখন দেখে যে একটাও মিনিংফুল শব্দ বলছে না, 1.5-2 বছর হয়ে গিয়েছে, বা একটু বুঝিয়ে বলছে না, বাইরে যাব, এদিকে আসো, কোনো অর্থবোধক কাউকে ডাকছে না, কোনো জিনিসের নাম বলছে না। তো 2-2.5 বছরের দিকে আমাদের কাছে বাচ্চারা দেরি হচ্ছে সব কিছু এটা নিয়ে আসে। আর বুদ্ধিটাও বাবা মারা বুঝতে পারে যে কাউকে চিনতে পারছে না, কিছু দেখাতে বললে দেখাচ্ছে না, পয়েন্ট আউট করছে না, চোখে চোখে তাকাচ্ছে না। এগুলো হচ্ছে প্রথম 1-1.5 বছরের মধ্যে এই জিনিসগুলো চলে আসে, যে কোনো কিছু ইন্ডিকেট করা, আম কোনটা, গ্লাস কোনটা, মা কোনটা, হ্যাঁ, ফ্যান কোনটা, লাইট কোনটা, 1 থেকে 1.5 বছরের মধ্যে। তো যখন এই বুদ্ধিটা হয় না, জিনিসপত্র চিনতে শেখে না, মানুষজন চিনতে শেখে না, পয়েন্ট আউট করে না, চোখে চোখে তাকায় না, সেগুলো হচ্ছে বুদ্ধি এবং সোশ্যালাইজেশন, সামাজিকতার সমস্যা। আর চোখে দেখা, কানে শোনা তো আরেকটু আগেই বোঝা যায়, সে দেখছে কিনা, কানে শুনলে ডাকলে তাকাচ্ছে কিনা, সেটা তো 1 বছরের আগেই বোঝা যায়। তো মোটামুটি যখন এই 1-1.5-2 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে আসলে বোঝা যায়, 2 বছর পর্যন্ত লাগেও না। যদি 1.5 বছরের মধ্যে এই স্বাভাবিক প্রক্রিয়াটা বাবা মা বুঝে যে না, বা আমার বাচ্চা ঠিক এই যে অ্যাপ্রোপ্রিয়েট না, তখনই তাদের একটু সাবধান হতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। প্রায় সময় মা বাবারা এসে বলেন যে আমার বাচ্চাটা অস্থির,
মনোযোগ দেয় না, খুব ছোটাছুটি করে। এই সবসময় ছোটাছুটি করলে কি আসলে উদ্বেগ উৎকণ্ঠার কারণ রয়েছে, না আরও কিছু বিষয় দেখে তারপর ওরা উদ্বেগ জি, জি। উৎকণ্ঠিত এটাও হবেন? খুবই কমন এখনকার বাচ্চাদের মধ্যে। তো ছোটাছুটি আসলে সবসময় অ্যাবনর্মাল না, আবার অনেক সময় অ্যাবনর্মালও। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করাটা খুব জরুরি। অনেক সময় বাবা মা পারে না, আমাদের ডক্টরদের হেল্প লাগে। তবে এটা ঠিক যে চঞ্চল বাচ্চা যেমন স্বাভাবিক, ঠিক তেমনিভাবে অতি চঞ্চলতা আবার স্বাভাবিক না। তো সেটা বাবা মার জন্য আসলে কঠিন, মানে লাইনটা ডিমার্ক করা যে কোথায় গিয়ে আমি বুঝবো যে এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। তবে চঞ্চলতা স্বাভাবিক পর্যায়েও আছে, আবার অতি চঞ্চলতা কিছু রোগের অংশ। যেমন আমাদের কিছু রোগ আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এডিএইচডি, সেখানে চঞ্চলতা থাকে। অটিজমের বাচ্চাদের চঞ্চলতা থাকে। আবার কমিউনিকেশন প্রবলেম যাদের থাকে তাদের চঞ্চলতা থাকে। হ্যাঁ, আবার অনেক বাচ্চাদের যাদের কগনিশন, বুদ্ধি কম, তাদেরও অনেক সময় অস্থিরতা, চঞ্চলতা বা ট্যান্ট্রাম, রাগ জিদ করা এসব থাকে। বা যারা কথা দেরিতে বলে তাদের মধ্যেও অস্থিরতা, রাগ জিদ এগুলো বেশি থাকে। আবার এটাও ঠিক যে কিছু কিছু বাচ্চা নর্মাল লেভেলের মধ্যে একটু চঞ্চল হয়। সুতরাং একটু সাবধান তো হতেই হবে। যখন মনে হবে যে না, সেটা কন্ট্রোল করা যাচ্ছে না, চঞ্চলতাটা কন্ট্রোলের বাইরে, তখন তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। জি, খুব সুন্দরভাবে বলছেন। এই যে আমরা অনেক কিছু বিষয় জানলাম শিশুর বিকাশ নিয়ে, কখন কোন বয়সে কোনটা হবে, এগুলির কারণ কি, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব একটি বিরতির পর। শ্রী দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস কর্নার অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সাবরিনা ফারা মৌরি, এবং আমরা আলাপ করছি শিশুর বিকাশ এবং কথা বলার সমস্যা নিয়ে। আমরা বিরতির আগে আসলে আপনার কাছে জানতে চাইছিলাম কারণগুলি কী কী। একটা তো আসলে হাঁটা বা আমরা বলছি বসার সমস্যা, যেটা আমরা মোটর বলে থাকি, আবার কথা বলার সমস্যা। তো যদি আলাদা আলাদাভাবে কারণগুলি বলতেন, কেন এটার সমস্যা হয় বা দেরিতে হয়? হাঁটা চলার সমস্যা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে কিছু জন্মগত রোগ থাকে, সেগুলো থেকে হতে পারে। যে বাচ্চা জন্মগতভাবে কিছু সমস্যা নেই, ডাউন সিনড্রোমের বাচ্চা, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যেটা সে জন্মগতভাবে এই রোগটা নিয়ে জন্মেছে, বা কোনো জেনেটিক ডিজিজ বা ব্রেইনের কোনো ম্যালফরমেশন, ব্রেইনের কোনো জন্মগত সমস্যা। আবার অনেক সময় হয় যে জন্মের পরে বাচ্চা দেরি করে কান্না করে, অক্সিজেন পায় না, সেখান থেকে বাচ্চার কিছু ব্রেইনটা ডেভেলপড হয় না ঠিক মতো। হ্যাঁ, সেখান থেকে সেরেব্রাল পালসি হতে পারে একটা রোগ, সেটা হাঁটা চলার একটা রোগ, সেটাকে আমরা সেরেব্রাল পালসি বলি। আবার অনেক সময় যেটা হয় যে সেরেব্রাল পালসির পাশাপাশি বুদ্ধিতেও সমস্যা থাকে তাদের, বুদ্ধি, হাঁটা চলা, বুদ্ধি, কথা সবগুলোতেই পিছানো থাকে। ঠিক আছে। আবার অনেক সময় ছোট বয়সে যদি ব্রেইনে কোনো ইনফেকশন হয়, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেখান থেকেও ব্রেইনের ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় না, সেখানেও বাচ্চাদের পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে সব কিছুতে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে প্রধান কিছু কারণ। আরও অনেক কারণ আছে এগুলো ছাড়াও। আর কথা বলার সমস্যা, যেটা আমি এতক্ষণ যেগুলো বললাম, সেগুলো প্রত্যেকটাতেই কথা বলার সমস্যা হতে পারে। পাশাপাশি আরও কিছু কারণে হতে পারে। যেমন কারো যদি অটিজম যেটা বলি আমরা, অটিজম থাকে, সেখানে কমিউনিকেশন এবং কথা দুটাতেই প্রবলেম থাকে। তো অটিজমের আসলে অনেকগুলো কারণ থাকে। অটিজম মেইনলি জেনেটিক, ফ্যামিলি হিস্ট্রি থাকে কারো কারো। এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল কজ থাকে, যেমন কেউ যদি খুব বেশি ডিভাইস অ্যাডিক্টেড হয়, হ্যাঁ, বেশি টিভি, মোবাইল এগুলো নিয়ে সময় কাটায়, তাদের অটিজমটা খুব অ্যাগ্রিভেট হয়, খুব বেশি হয় তাদের। আবার অনেক সময় যেসব বাচ্চাকে কম সময় দেওয়া হয়, সেটার জন্য স্পিচ ডিলে হতে পারে। স্পিচ ডিলে নিয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করবো। একজন দর্শক রয়েছে অনেকক্ষণ ধরে আমাদের সাথে, দর্শকের ফোনটি নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বাচ্চার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি হাসান নরসিংদী থেকে বলছিলাম। জি, বলুন। আমার বাচ্চার বয়স 18 মাস প্লাস। 18 মাস? জি, 18 মাস প্লাস, 18 মাস 8 দিন। জি। তো ও আদার্স সবকিছু ঠিক আছে, কথাবার্তা বা চলাচল বা সবকিছু ঠিক আছে, কিন্তু হাঁটে না। সমস্যা হলো হাঁটে না। ও কি এমনি দাঁড়ায় বা কয়েক কদম দেয় নিজে নিজে? কোনো কিছু সাপোর্ট দিলে বা হাতে আঙ্গুল ধরে দিলেও দাঁড়ায় এবং হাঁটে, কিন্তু কোনো সাপোর্ট ছাড়া হাঁটে না। আচ্ছা, ওর জন্মের সময় কি কোনো সমস্যা হয়েছিল? না না, কোনো সমস্যা হয় নাই। আমি এটা নিয়ে একজন শিশু বিশেষজ্ঞ পরামর্শ নিয়েছিলাম। জি। সে বলছে তেমনটা সমস্যা না, উনি 2টা ওষুধ লিখে দিয়েছে। জি। একটা হলো নিউট্রিমার্ক সিরাপ, জি, আর একটা দিচ্ছে হলো হেলথ জয়। আচ্ছা, বলছে এটা 1 মাস খাওয়ান। জি। আমি প্রায় 15 দিন থেকে খাওয়াচ্ছি, এখনো তেমনটা রেজাল্ট আমি দেখতেছি না। জি, আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আচ্ছা, দর্শকের। ওর কি ছোটবেলায় কোনো খিঁচুনি হয়েছিল বা কোনো হসপিটালে ভর্তি হতে হয়েছিল বা না, 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 না। এই ধরনের কিছু বড় কোনো অসুস্থতা? না, বড় কোনো অসুস্থতা হয়নি। আচ্ছা, আর ওর কথা বলা, মানে কথা কি বলে এখন? হ্যাঁ, কথা বলা স্টাইল বাবা মা সবাইকে ডাকে, ওর কোনো সমস্যা নেই। বুঝেই ডাকে, বাবাকে বাবা, মাকে মা, হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ। আর ধরে ধরে হাঁটে বাচ্চা, হাত ধরে হাঁটে? হ্যাঁ, হাত ধরে হাঁটে, বা কোনো কিছু খাবার পাইলে নিজে নিজে হাঁটে,
হাঁটার কিনারে ধরে হাঁটে, কিন্তু এমনিতে মানে কোনো কিছু না ধরলে হাঁটে না। আচ্ছা, আর আপনাদের ফ্যামিলিতে এরকম কেউ আছে যে দেরি করে হেঁটেছে এরকম কোনো? এমনটা তো মনে করে না। আচ্ছা আচ্ছা, আর বাচ্চা এমনি হাসি খুশি সব বৃদ্ধি? ওর ওজন কেমন? ওজন জি, ওজন কিরকম? ওজন ছিল 10.5 কেজি। এই 3 মাসের মধ্যে ওজন বাড়তেছে না, 10.5 কেজি। খাওয়ার রুচি খুবই কম। আচ্ছা আচ্ছা, ও কি সবকিছু পারিবারিক খাবার খাচ্ছে? না, এখন ওই পারিবারিক খাবারগুলো একটু জোর করে খাওয়াতে হয়, মায়ের দুধই খাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি যেটা খাওয়াচ্ছি এটা জোর করে খাওয়াতে হয়। জি আমরা মনে হয় জি, বুঝতে ধন্যবাদ। পেরেছি, যদি জি, উত্তরে জি, যেতে। জি। আচ্ছা, ওর খুব বেশি নিউরোলজিক্যাল প্রবলেম বলে মনে হচ্ছে না বাচ্চার। সেরকম কোনো ব্যাড হিস্ট্রি নাই যে জন্মের সময় দেরি করে কান্না বা ব্রেন ইনফেকশন, খিঁচুনি, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো কিছুই নেই। এবং বাচ্চা কথা বলে, ইন্ডিকেট করে বলে, বাবাকে বাবা, মাকে মা, বুঝে বলে। তো মনে হচ্ছে না ব্রেইনের সমস্যা, কিন্তু ওর ওজনটা অনেক কম। হ্যাঁ, বাচ্চার ওজনটা এজ অ্যাপ্রোপ্রিয়েট না, 10 কেজির আর একটু বেশি হওয়া দরকার, 11 কেজি, 11.5 কেজি, একটু 1-1.5 কেজি কম আছে ওজনটা। অপুষ্টির সাথে সাথে আমরা ভিটামিন ডি বা ইয়া আছে অপুষ্টি কিনা, আছে, হ্যাঁ, সেটা এবং একটু সে দেখতে এখনো হবে। পারিবারিক খাবারে যায় নাই, এখনো মায়ের দুধটাই তার মেইন খাবার। পাশাপাশি জোর করে একটু একটু পারিবারিক আমরা একটু খাবার, পুষ্টি যদি হ্যাঁ, নিশ্চিত পুষ্টিহীনতার করা যায় এবং জন্য, চিকিৎসকের হ্যাঁ, শরণাপন্ন একটু হয়, পুষ্টিটা কম নিশ্চিত বলে ভালো হয়তো বা হবে। সে এখনো হাঁটছে না। জি। তবে সে যে অনেক পিছিয়ে আছে তা না, সে তো ধরে ধরে হাঁটে, অল্প একটু নিশ্চয়ই কিছুদিনের পিছিয়ে আছে, মধ্যে সেটা ভালো হয়ে পুষ্টিটা ঠিক করলে আশা করি ঠিক হয়ে ডক্টর যাবে। সাবরিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলাপ করছিলাম যে শিশুদের কথা বলার সমস্যা নেই, শিশুর কথা বলার সমস্যার কারণ কি এবং এই চিকিৎসা কি, এ নিয়ে বিস্তারিত আলাপ করবো একটি বিরতির পর। সে দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর সাবরিনা ফারা মৌরি, এবং আমরা আলাপ করছি শিশুর বিকাশজনিত এবং কথা বলার সমস্যা নিয়ে। শুরুতে আমরা একজন দর্শক রয়েছে, দর্শকের ফোন কলটি নিয়ে নিতে চাইছি। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইকরামুল হক, বাবনা গাইবান থেকে বলতেছি। জি ইকরামুল সাহেব বলুন। আমার আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাতিজা জি 16 বছর, জি একটু কথা বলতে একটু স্পষ্ট হয়, অস্পষ্ট হয়, জি অস্পষ্ট। আচ্ছা, এটা কি ছোটবেলা থেকে হলো নাকি ইদানিং? হ্যাঁ আপনি হ্যাঁ, খেয়াল করছেন? ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে। ছোটবেলায় ওর জন্মের পরে বা কোনো সমস্যা হয়েছিল তাকে? হ্যাঁ, জন্মগত, এটা জন্মের পরে ওর অন্য কোনো সমস্যা হয়েছিল, ধরেন জন্ডিস ছিল বা অন্য কোনো কারণে তাকে জন্মের পরপরই হাসপাতালে থাকতে হয়েছিল, না না, জি বা না, খিচুনি হয়েছিল কিনা কখনো? জি না, জি না। তার কি এমনিতেই কথা বলা তো একটু সমস্যা, কিন্তু ওর কি বেড়ে ওঠা বা বিকাশ যে আমরা আলাপ করছিলাম, তাতে কোনো সমস্যা, বুদ্ধিতে কোনো সমস্যা? তো অস্পষ্ট। হ্যাঁ, কথা বলা যে অস্পষ্ট সেটা আমরা বুঝতে পেরেছি আপনার কথায়। ওর অন্য কোনো মানসিক সমস্যা রয়েছে কিনা, তার হাঁটা চলায়, কথা বলায়, না, বুদ্ধিতে? ওটা ঠিক আছে। বয়স কত? ওর 16 বছরে কোন ক্লাসে পড়ে? এখন ক্লাস 7 পড়ে। 7-এ পড়ে। স্কুলের যে সে যায় বা সে, তার পারফরমেন্স কেমন পড়ালেখায় বা মানুষদের সাথে, আত্মীয় স্বজনের একটু সাথে? আছে, মোটামুটি ভালোই আছে। আচ্ছা, আমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ রয়েছেন ডাক্তার সাবরিনা ফারা। আপনি যদি কিছু জিজ্ঞেস করার থাকে, আমাদের যদিও সময় খুব কম, কি যেহেতু আমরা কথা শেষ বলতে পার্টে আছি। দেরি জি। করেছিল যখন কথা বলা শুরু করেছিল? দেরি করে কথা হ্যাঁ শিখেছিল? হ্যাঁ হ্যাঁ, দেরি করেছিল। দেরি করেছিল কথা বলতে শিখতে। কত বয়সে কথা বলা শুরু করলো? তখন তখন 4 বছর হবে, আচ্ছা আচ্ছা, 4-5 বছর। 4-5 বছর। এখন একটু অস্পষ্ট বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখনো অস্পষ্ট শোনা যায় আচ্ছা কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি অ্যান্সার দিচ্ছি। জি ডাক্তার আচ্ছা, সাবরিনা। এটা খুব ভালো প্রশ্ন। আমরা যারা শিশু নিউরোলজিস্ট আছে, আমাদের মনে হয় 1/3 পেশেন্ট স্পিচ এত কমন প্রবলেম আর কি। তো ওর যেহেতু বুদ্ধি ঠিক আছে, ক্লাসে ভালো করছে, হাঁটা চলা বসা সবই ঠিক ছিল, এবং কখনো হসপিটালাইজেশন বা বার্থের পরে কোনো সমস্যা ছিল না। সম্ভবত ওর স্পিচের যে লোকাল এরিয়া যেখান দিয়ে আমরা সেখানে স্পিচ হতে পারে। প্রডিউস করি, সেখানে কিছু একটা সমস্যা আছে। বেশিরভাগ ক্ষেত্রে কমন সমস্যা হচ্ছে টাংটাই। টাংটাই হতে পারে, হ্যাঁ, জি। জিভটা লাগানো থাকে বেশি করে। তো টাংটাই থাকলে জিভটা আরাম করে নাড়তে পারে না বলে কথাটা অস্পষ্ট হয়। এটা সবচেয়ে কমন প্রবলেম, হ্যাঁ, অস্পষ্ট কথার জন্য। এবং ওর কথা দেরিতে বলেছে সে। হ্যাঁ, 4 বছর বয়সে কথা বলা শুরু করেছে। টাংটাই থাকলে কথা শিখতেও দেরি করে বাচ্চারা। হ্যাঁ, এছাড়াও আরও কিছু প্রবলেম আছে, যেটাকে আমরা আর্টিকুলেশন প্রবলেম বলি, যে মুখের যে মাংসপেশি বা বোনসগুলা, দাঁতগুলার অ্যালাইনমেন্ট, এগুলো তো যদি একটু অন্যরকম থাকে, তখন অনেক সময় আর্টিকুলেশন প্রবলেম হয়। তো এটা আসলে বাচ্চাটাকে একটু দেখলে আর একটু ভালো বোঝা যেত। তবে এটুকু মোটামুটি নিশ্চিত যে ওর মুখগহ্বরের কোনো সমস্যার জন্য আমরা যে আজকে ওর আলাপ করছি যে অস্পষ্ট। বিকাশজনিত বা বড় ধরনের সমস্যাটা, এটা যদি একটু একজন চিকিৎসকের কাছে গেলে উনি মুখ গহ্বরটা একটু পরীক্ষা করে জি, জি, নিশ্চয়ই অবশ্যই নিশ্চিত হবে। পরীক্ষা করতে হবে। এবং এটাতে একটা সুখবর রয়েছে, এগুলিতে খুব তাড়াতাড়ি আরো অন্যদিকে রেসপন্স করে, যদি ওই হ্যাঁ, যদি- সমস্যাটা সমাধান যদি করে ফেলা করা যায়, দেখা তাহলে যাবে যে খুব সে সুন্দর খুব রেসপন্স সুন্দর করে। রেসপন্স এটার করবে। কিছু অপারেশন আছে, কিছু স্পিচ থেরাপি আছে, হ্যাঁ, কিছু ব্যায়াম, সেগুলো সবকিছু যদি কম্বিনেশনে
ট্রিটমেন্ট করা যায় খুব ভালো প্রগনোসিস হয়, তবে একটু আর্লি এজে শুরু করতে হয় ট্রিটমেন্টটা, এটা হচ্ছে আচ্ছা, important। আমরা যে আলাপ করছেন স্পিচ ডিলে নিয়ে যখন আলাপ করছেন যে কথা বলার সমস্যা নিলে এই কারণগুলো একটু বলছেন, আর একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা আচ্ছা, সেই সাথে কারণের সাথে 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 প্রতিকারও চলে আসে, এগুলি একসাথে যদি একটু বলেন। জি জি, স্পিচ ডিলেকে যদি আমরা কারণগুলো বলি, খুব সহজে যদি বলি যে বাচ্চার স্পিচ ডিলে বুঝতে হবে কেন হচ্ছে। প্রথমত যেসব বাচ্চা কানে শোনে না তাদের কথা বলতে দেরি হবে, তাহলে হিয়ারিংটা আমাদের দেখতে হবে, সে কানে শোনে কিনা। তার হয়তো আসলে স্পিচের কোনো ব্যাপার না, সে শুনে না বলে বলতে শেখেনি। হ্যাঁ, আরেকটা হচ্ছে তার ব্রেইনের কোনো সমস্যা, কারণ স্পিচ প্রডিউস হয় ব্রেইন থেকে। তাহলে ব্রেইনের যে ডিজিজগুলো সেখান থেকে স্পিচ ডিলে হয়, সেটা হতে পারে এই যে জন্মের পরে কোনো সমস্যা, দেরি করে কান্না, মায়ের পেটে কোনো সমস্যা, বা ছোটোবেলায় কোনো ইনফেকশন, খিঁচুনি, সেটাতে যদি স্পিচ সেন্টারটা ইনভলভড হয় তখন বাচ্চা দেরি করে কথা শেখে। আরেকটা হচ্ছে যেসব বাচ্চার বুদ্ধি কম, হ্যাঁ, বুদ্ধি কম থাকলে বাচ্চা তার বয়স অনুযায়ী কথা বলবে না, এই যে অ্যাপ্রোপ্রিয়েট হবে না কথাটা। তাহলে বুদ্ধিটা যেসব কারণে কমে যায়, সেটারও অনেকগুলো রোগ আছে। সেই রোগ, যেসব রোগে বুদ্ধি কমে যায়, সেই বুদ্ধি কম থাকলে বাচ্চাদের কথাটা ঠিকমতো হয় না বা এই যে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম যে মুখগহ্বরের, যেখান থেকে স্পিচ প্রডিউস হয়, মুখগহ্বরের সমস্যা থাকলে স্পিচ ডিলে হয়। এবং ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন খুব কমন যে অটিজম বা কমিউনিকেশন সমস্যা, এই কমিউনিকেশন সমস্যায় মেইন প্রবলেমটা আসলে স্পিচে না, মেইন প্রবলেম হচ্ছে কমিউনিকেশনে আমাদের, হ্যাঁ, কমিউনিকেশন সেন্টারে ব্রেইনের। এবং কমিউনিকেশন যদি হ্যাম্পার্ড হয় তখন স্পিচ ইজ এ পার্ট অফ কমিউনিকেশন। যেহেতু স্পিচটা কমিউনিকেশনের পার্ট, সেহেতু বাচ্চার স্পিচটা ইজ অ্যাপ্রোপ্রিয়েট হয় না বা ডিলে হয়। আর অটিজমের তো অনেকগুলো কারণ থাকে, এটা মেইনলি জেনেটিক, ফ্যামিলি হিস্ট্রি থাকে, পাশাপাশি একটু আগে যেটা বলছিলাম এনভায়রনমেন্টাল ডিভাইস যদি বেশি ইউজ করা হয়, মোবাইল টিভি ট্যাব কী করে, ওরা টু ওয়ে কথা বলে না, কমিউনিকেশন সবসময় টু ওয়ে, একজন বলে যাবে একজন শুনে যাবে, এটা কমিউনিকেশন। তখন মোবাইল টিভি ট্যাব যদি ছোটবেলায় দেওয়া হয় বেশি, বিশেষ করে যদি 3 বছর বা 2 বছরের আগের বয়সটা, তখন যদি বেশি দেওয়া হয় তখন বাচ্চার কমিউনিকেশনটা ভালো ডেভেলপ করে না, এবং কমিউনিকেশন ডেভেলপ করে না বলেই স্পিচ ডেভেলপ করে না। ঠিক আছে, এগুলো। আর এছাড়া কিছু কিছু ডিজিজ আছে যেখানে শুধুমাত্র কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, সেটা শুধুমাত্র স্পিচটা হয়, এরকম কিছু কারণও আছে যে আননোন কিছু কজ, এবং শুধুমাত্র স্পিচ ডিলে, অন্য কোথাও কোনো সমস্যা নেই। তো এরকম অনেকগুলো কারণ আছে। তো আমরা যারা নিউরোলজিস্ট আছি, আমাদের কাছে আসলে আমরা পেশেন্টটা দেখি, তার হিস্ট্রি নেই, তাকে এক্সামিনেশন করি, হিয়ারিং অ্যাসেসমেন্ট করতে দেই, বুদ্ধি পরীক্ষা করি, সব কিছু। এবং কমিউনিকেশনের অটিজমের যে কিছু চেকলিস্ট আছে, টুলস আছে, ওই টুলসের মধ্যে ফেলে অটিজম ডায়াগনোসিস করি, বা অন্য বুদ্ধির হাঁটা চলা সব কিছু অ্যাজ এ হোল বিবেচনা করে, এবং কিছু পরীক্ষা করতে হয়, অনেক সময় এমআরআই করতে হয়, বা আরও অনেক কিছু পরীক্ষা, খিঁচুনি থাকলে ইজি করতে হয়, অনেকগুলো পরীক্ষা করে আলটিমেটলি আমরা বের পরীক্ষা বা করতে পারি। চিকিৎসা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। বাংলাদেশে অ্যাভেলেবেল, বাংলাদেশে এখন চিকিৎসা ব্যবস্থা বেশ ভালো। হ্যাঁ, আমাদের দেশে প্রত্যেকটা মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র আছে, যেখানে বিকাশজনিত সব সমস্যা নিয়ে বাবা মা যেতে পারবে, এটা সবগুলো মেডিকেল কলেজে আছে। এছাড়া প্রত্যেকটা জেলা এবং উপজেলায় অটিজম কর্নার আছে, হ্যাঁ, সেখানেও বাচ্চারা যেতে পারবে। তো এবং প্রাইভেট অনেক জায়গা আছে, তো সব বেশ সুবিধা অনেক বেশি, জাস্ট খুঁজে বের করে সেখানে যাওয়া, এবং গেলে তো ডক্টরস এবং আদার যারা থেরাপিস্ট সবাই তো আছেই বাচ্চাদেরকে হেল্প করতে। ডক্টর সাবরিনা ফারহা মৌরি, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, এখন কিন্তু যেই চিকিৎসক যে এবং এই স্বাস্থ্যকর্মীটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের জেলা শহরগুলিতে, মেডিকেল কলেজগুলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, মা বাবাদের বুঝতে হবে যে আমার ছেলে বা মেয়েটার কোনো বোধহয় সমস্যা রয়েছে, নিজেদের থেকে হীনমন্যতায় ভোগা যাবে না, লুকিয়ে রাখা যাবে না। আপনারা যত দ্রুত চিকিৎসকের কাছে যাবেন ততই কিন্তু মঙ্গল, তত আমাদের শিশুরা ভালো থাকবে। আমাদের শিশুরা ভালো থাকুক, আমরা ভালো থাকি, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।